ফোনটা মেঝেতে পড়ে যাওয়ার শব্দে আমি চমকে উঠলাম, কিন্তু সেই অচেনা নম্বরের মেসেজটি আমার চোখের সামনে ভাসছিল বারবার। আমি জানি তুমি আশরাফুলকে ভালোবাসো, কিন্তু তার অতীতের মেয়ে নাফিসার গল্প জানো? সে কি আত্মহত্যা করেছিল নাকি তাকে কেউ মেরেছিল? আমি কাঁপতে কাঁপতে ফোনটা তুলে আবার পড়লাম। নিশ্চিত হতে চাইলাম যে আমি কি দেখছি, কারণ আমার জীবনে এতক্ষণ শুধু গল্পের পাতায় রহস্য ছিল, কিন্তু এখন সেই রহস্য আমার দোরগোড়ায়। আর তার সাথে জড়িয়ে আছে যে মানুষটিকে আমি ভালোবাসতে শুরু করেছি, সেই আশরাফুল, যার চোখে আমি সমুদ্রের গভীরতা দেখেছি, যার হাতের স্পর্শে আমার শরীর কেঁপে উঠেছে, যার কপালের চুম্বনে আমি স্বর্গ অনুভব করেছি। এখন কি সেই মানুষটির অতীতে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সত্যি? আমি উত্তর দিতে চাইলাম, কিন্তু কি লিখব? কে এই ব্যক্তি? কেন আমাকে জানাতে চায়? আমার হাত কাঁপছিল, আর সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না। শুধু জানালার বাইরে বৃষ্টি দেখলাম আর ভাবলাম, আমি কি এই রহস্যের সমাধান করব, নাকি ভালোবাসায় অন্ধ হয়ে সব মেনে নেব? পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমি মিশাকে ফোন করলাম, কারণ সে আমার সবচেয়ে কাছের বোন, আর আমি জানতাম যদি কেউ আমাকে সত্যি বলতে পারে সে মিশাই। আর ফোন ধরতেই আমি সেই রাতের মেসেজের কথা বললাম। মিশা প্রথমে হাসল, বলল, আপু, তুমি তো লেখিকা, তোমার মাথায় সবসময় গল্প ঘোরে, এটা হয়তো কেউ রসিকতা করেছে। কিন্তু যখন আমি তাকে নাফিসার নামটা বললাম, তখন মিশার গলা থেমে গেল। অনেকক্ষণ নীরবতা। তারপর সে বলল, আপু, আমি কিছু শুনেছি, কিন্তু নিশ্চিত নই। আমার এক বান্ধবী চট্টগ্রামে পড়াশোনা করে। সে বলেছিল আশরাফুলের আগে এক মেয়ের সাথে সম্পর্ক ছিল, তার নাম নাফিসা, আর ওই মেয়েটি হঠাৎ করেই মারা যায়। কেউ জানে না কিভাবে। এই কথাগুলো শুনে আমার বুকের ভেতর কি যেন বেঁধে গেল, যেন আমি একটা অন্ধকার সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে আছি, আর সামনে কি আছে জানি না। মিশা বলল, আপু, তুমি যদি সত্যি জানতে চাও তাহলে তোমাকে আশরাফুলকেই জিজ্ঞেস করতে হবে। কিন্তু আমি জানতাম এই প্রশ্নটা আমি তাকে সরাসরি করতে পারবো না, কারণ আমাদের সম্পর্ক তখনও খুব নতুন। আর যদি এই প্রশ্নে সে ভেঙে পড়ে, যদি সে আমাকে সন্দেহ করে, আমি কি করব? সেদিন বিকেলে আশরাফুল আবার ফোন করল। তার গলায় আনন্দ। বলল, তুলি, আমি আজ ঢাকায় এসেছি, তোমাকে দেখতে চাই। আমি রাজি হলাম, কিন্তু ভেতরে ভেতরে সেই অচেনা মেসেজের বিষটা কাজ করছিল। আমি যখন তার সাথে দেখা করতে গেলাম, তাকে দেখে আমার মনটা আবার দ্রুত কাঁপতে শুরু করল। তিনি আজ কালো শার্ট আর জিন্স পরেছিলেন, আর তার চোখের সেই গভীরতা আমাকে মুগ্ধ করছিল। কিন্তু আমার মুখে হাসি আনার চেষ্টা করছিলাম। হয়তো তিনি বুঝতে পারলেন আমার মন খারাপ। জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? তুমি আজ একটু অন্যরকম। আমি বললাম, কিছু না, কিন্তু তিনি বিশ্বাস করলেন না, কারণ তিনি মানুষ দেখতে জানেন। তিনি আমার হাত ধরে বললেন, তুলি, আমি তোমাকে চিনি, তোমার চোখে কিছু লুকিয়ে আছে, বলো, আমি কি এমন কিছু করেছি? আমি চোখ নামিয়ে নিলাম, কারণ আমি জানতাম এই মুহূর্তে সত্যি বলা খুব কঠিন, কিন্তু মিথ্যে বলাও ভুল। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম আমি তাকে সরাসরি কিছু জিজ্ঞেস করব না, বরং আমি নিজেই খোঁজ করব। কারণ একজন লেখিকা হিসেবে আমি জানি সত্যি খুঁজতে গেলে প্রমাণ লাগে, আর সেই প্রমাণ পেতে আমি রিমার সন্ধান করলাম, আশরাফুলের ফুপুর মেয়ে, যে হয়তো নাফিসার সম্পর্কে কিছু জানত, কারণ রিমা ছিল নাফিসার বন্ধু। আমি ফেসবুকে রিমাকে খুঁজে বার করলাম। তার প্রোফাইলে পুরনো ছবি ছিল, যেখানে নাফিসাকে দেখা যাচ্ছে, একটি সুন্দরী সরল মেয়ে, চোখে স্বপ্ন, ঠোঁটে হাসি। আর আমি সেই ছবি দেখে ভাবলাম, এই মেয়েটি কি কষ্ট পেয়েছিল, কিভাবে তার মৃত্যু হলো। আমি রিমাকে মেসেজ করলাম, আমি তুলি, আশরাফুলের প্রেমিকা, আমি আপনার সাথে কথা বলতে চাই। সে অনেকক্ষণ পর উত্তর দিল, আমি জানতাম আপনি একদিন যোগাযোগ করবেন, আসুন দেখা করি। আমার হৃদয় দ্রুত কাঁপতে শুরু করল, কারণ আমি জানতাম এই সাক্ষাৎ আমার জীবনের মোড় ঘোরাবে। রিমার সাথে আমার দেখা হলো মিরপুরের একটি চায়ের দোকানে। বৃষ্টি তখন থেমে গেছে, কিন্তু আকাশ তখনও মেঘলা। রিমা এসে আমার সামনে বসল, তার চোখে সেই একই ব্যথা যা আমি নাফিসার মায়ের ছবিতে দেখেছি। সে বলল, আমি জানি আপনি নাফিসার গল্প জানতে চান, কিন্তু আপনি কি প্রস্তুত? কারণ সত্যি অনেক কষ্টের। আমি বললাম, আমি প্রস্তুত। তখন রিমা গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করল, নাফিসা ছিল আমার খুব ভালো বন্ধু। সে আশরাফুলকে ভালোবাসত, কিন্তু আশরাফুলের মা কখনো সেই সম্পর্ক চাইতেন না, কারণ নাফিসা সাধারণ পরিবারের মেয়ে ছিল,
আর ফুপু চাইতেন আশরাফুল কোনো উচ্চবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করুক। আমি শুনছিলাম, কিন্তু আমার বুকের ভেতর শীতল বাতাস বইছিল, কারণ আমি নিজেও সেই একই পরিস্থিতির মুখোমুখি হয়েছি। রিমা এগিয়ে গিয়ে বলল, ফুপু নাফিসাকে হুমকি দিয়েছিলেন, অপমান করেছিলেন, এমনকি বলেছিলেন যে যদি নাফিসা আশরাফুলকে বিয়ে করতে চায় তাহলে তার পরিবারের ক্ষতি হবে। আমি জিজ্ঞেস করলাম, আর আশরাফুল, সে কি করেছিল? রিমা চোখ নামিয়ে বলল, আশরাফুল জানত না, নাফিসা তাকে বলেনি, কারণ সে চাইত না আশরাফুল তার মায়ের সাথে সম্পর্ক নষ্ট করুক। এই কথাগুলো শুনে আমি স্থির হয়ে গেলাম, কারণ আমি বুঝতে পারলাম নাফিসা চুপ ছিল, আর সেই চুপ থাকার মূল্য দিয়েছে তার জীবন দিয়ে। রিমা আরও বলল, একদিন নাফিসা নিখোঁজ হয়ে যায়, তারপর কয়েকদিন পর তার লাশ পাওয়া যায়। পুলিশ বলল আত্মহত্যা, কিন্তু আমি জানি সে আত্মহত্যা করেনি, কারণ সে খুব শক্তিশালী ছিল, সে লড়াই করত, সে কখনো হার মানত না। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি নাফিসার জন্য কাঁদছিলাম, কারণ সে ছিল আমার মতোই, একটি মেয়ে যে ভালোবাসার জন্য লড়াই করেছিল, কিন্তু শেষ পর্যন্ত একা ছিল। রিমা আমার হাত ধরে বলল, তুলি, আমি তোমাকে সতর্ক করতে চাই, কারণ ফুপু এখনও সেই একই মানুষ, সে তোমাকেও ধ্বংস করতে চাইবে, কারণ সে চায় না আশরাফুল কারুর প্রেমে পড়ুক, সে চায় আশরাফুল তার পছন্দের মেয়েকে বিয়ে করুক। আমি রিমার হাত শক্ত করে ধরলাম, বললাম, আমি ভয় পাই না, আমি লড়ব, কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম এই লড়াই সহজ হবে না, কারণ আমি শুধু আশরাফুলের প্রেমিকা নই, আমি একজন লেখিকা, আর লেখিকা হিসেবে আমি জানি সব গল্পেরই একটা ক্লাইম্যাক্স থাকে, আর এই গল্পের ক্লাইম্যাক্স হয়তো খুব ভয়ঙ্কর হতে পারে। বাসায় ফিরে আমি সারা রাত ঘুমাতে পারলাম না। আমার মাথায় শুধু নাফিসার মুখ ভাসছিল, তার সুন্দর চোখ, তার হাসি আর তার মৃত্যু। আমি ডায়েরি খুলে লিখলাম, আমি কি আশরাফুলকে সব জানাবো, নাকি আমি চুপ থাকব? কিন্তু আমি জানতাম চুপ থাকা মানে মিথ্যে বলা, আর আমি মিথ্যে বলতে চাই না। তাই পরের দিন আমি আশরাফুলকে ডাকলাম, তার সাথে দেখা করলাম আমার বাসায়। যখন সে এলো আমি তাকে সব বললাম, রিমার কথা, নাফিসার গল্প, তার মায়ের হুমকি আর সেই অচেনা মেসেজের বিষয়। আশরাফুল প্রথমে হতভম্ব হয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে রইল যেন আমি কোনো রূপকথা বলছি। তারপর সে বলল, তুলি, তুমি কি জানো আমি কতদিন ধরে এই অপরাধ বোধ নিয়ে বেঁচে আছি? আমি জানতাম না নাফিসা এত কষ্ট পেয়েছে, আমি জানতাম না আমার মা তাকে হুমকি দিয়েছে। আমি তার হাত ধরলাম, বললাম, এখন তুমি জানো, আর এবার তুমি কি করবে? আশরাফুল অনেকক্ষণ চুপ করে রইল, তার চোখে জল, কণ্ঠে কান্না। তারপর বলল, আমি আমার মায়ের সাথে কথা বলবো, আমি জানতে চাই সত্যিটা, সে নাফিসার মৃত্যুর জন্য দায়ী কিনা। আমি তাকে থামাতে চাইলাম, কিন্তু পারলাম না, কারণ আমি জানতাম এটা তার লড়াই, তাকে নিজের অতীতের মুখোমুখি হতে হবে। সেই রাতে আশরাফুল চট্টগ্রামে গেল, আর আমি ঢাকায় অপেক্ষা করলাম। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, আমি ফোন করলাম, কিন্তু সে ধরে না। আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম, হাসিকে ফোন করলাম, মিশাকে ফোন করলাম, কাউকে কিছু জানা নেই। রাত 12টায় যখন ফোন বেজে উঠল, আমার হৃদয় থেমে গেল। আশরাফুলের গলা শুনে মনে হলো সে ভেঙে পড়েছে। তুলি, সে বলল, আমার মা স্বীকার করেছে। আমি থমকে দাঁড়ালাম। স্বীকার করেছে? আশরাফুল বলল, হত্যার কথা না, কিন্তু স্বীকার করেছে যে সে নাফিসাকে হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, বলেছে নাফিসা দুর্বল ছিল বলেই আত্মহত্যা করেছে। আমি ফোন শক্ত করে ধরলাম, আর জানতাম এই স্বীকারোক্তি আমাদের সম্পর্ককে বদলে দেবে। পরের দিন আশরাফুল ঢাকায় ফিরে এলো, তার সাথে এলো আশিক, আর আশিকের চোখ লাল, মুখে ব্যথা। সে আমাকে জড়িয়ে ধরল, আপু, আমি আমার মাকে চিনতাম না। আমি তাকে সান্ত্বনা দিলাম, কিন্তু আমি জানতাম এই পরিবারের ভেতরের জটিলতা আমার সামনে খোলা বইয়ের মতো। আশরাফুল সিদ্ধান্ত নিল সে তার মায়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করবে, চট্টগ্রামের ব্যবসা ছেড়ে ঢাকায় চলে আসবে, আমার সাথে থাকবে। আমি খুশি হলাম, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছিল, তার মা সহজে হার মানবে না, নাফিসার মতো আমিও কি বিপদে পড়ব? কিন্তু আমি সেই ভয়কে দূরে সরিয়ে দিলাম, কারণ আমি তাকে ভালোবাসি, আর ভালোবাসার মানে হলো লড়াই করা। আমি ডায়েরি খুলে লিখলাম, এই লড়াই এখনও শেষ হয়নি, কিন্তু আমি প্রস্তুত, নাফিসার জন্যেও, আমার জন্যেও, আর আমাদের ভালোবাসার জন্যেও। কয়েকদিন পর খবর এলো আশরাফুলের মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। আশরাফুলের মন খারাপ, সে তার মাকে দেখতে চাইছে, কিন্তু পারছে না, কারণ সে জানে যদি যায় আবার ফাঁদে পড়বে। আমি তাকে বললাম, যাও, তাকে দেখো, কিন্তু সাবধান।
আশরাফুল চট্টগ্রামে গেল আর আমি ঢাকায় অপেক্ষা করলাম। কিন্তু এই অপেক্ষা আমার জন্য খুব কষ্টের ছিল, কারণ প্রতিটি মুহূর্ত যেন ঘণ্টার মতো কাটছিল। রাত 10টায় তার ফোন এলো। তার গলা ক্লান্ত। তুলি, আমার মা এখনও রাজি নয়, বলেছে আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে সে সুস্থ হবে। আমি থমকে দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম, তুমি কি করবে? আশরাফুল বলল, আমি তোমাকে ছাড়ব না, কিন্তু আমি তাকে দেখছি, নিশ্চিত হতে চাই সে ঠিক আছে। আমি রাজি হলাম, কিন্তু সেই রাতে আমার ঘুম আসেনি। জানালার বাইরে বৃষ্টি পড়ছে, আর আমি জানতাম এই বৃষ্টি যেমন থামে না, তেমনি আমার জীবনের ঝড়ও থামছে না। কারণ তখনও আমি জানতাম না যে এই রহস্যের আরও গভীরে আছে নাফিসার মায়ের হাত থেকে পাওয়া সেই ডায়েরি, যেখানে লেখা আছে আরও ভয়ঙ্কর সত্যি। আর সেই সত্যি আমার সামনে উন্মোচিত হবে খুব শীঘ্রই, যখন আমি চট্টগ্রামে যাব আশরাফুলের মায়ের সাথে দেখা করতে। আর সেই সাক্ষাৎ আমার জীবনকে চিরতরে বদলে দেবে, কারণ সেখানে আমি শুধু আশরাফুলের মাকে নয়, নিজের ভেতরের সেই শক্তিকেও খুঁজে পাব, যা আগে কখনো জানতাম না।